আলাইকুম হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে টাইম হলো দুপুর 3:15 অ্যান্ড আসছি আমি দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে আসার পেছনে রিজন একটা ব্লগ রেডি করব, যেহেতু এখন থেকে প্ল্যান রেগুলার ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগের মেইন টপিকটা অবভিয়াসলি আপনারা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখেই বুঝে ফেলছেন। তো আজকের ব্লগের মেইন টাইটেলটাই হলো আমার জিক্সার SF এর সাথে কি হয়েছিল, কেন হঠাৎ করে আমি R15 ভার্সন 3টা কিনছি। তো আজকে এই স্টোরিটাই শেয়ার করব, কেন হঠাৎ করে R15 ভার্সন 3 কিনলাম, আর কেন জিক্সার SF নিয়ে লাস্ট আপনারা কোনো ব্লগ পান নাই, বা বাইকের সাথে কী বা হয়েছে যে কোনো ব্লগ না দিয়ে আমি হুট করে নতুন একটা বাইক নিয়ে নিছি। তো আমার কাছে মনে হয়েছে আমি হঠাৎ করে নতুন বাইক নিয়ে অনেক দিন পরে ব্যাক করছি, অ্যান্ড আপনাদের সাথে এই স্টোরিগুলো শেয়ার করা হয় নাই। তো যার কারণে আজকে বের হয়ে গেলাম এই স্টোরিটাই শেয়ার করার জন্য। তো একদম ফার্স্ট থেকে যদি বলি, নর্মালি আমি আমার বাইক কখনো কোনো ফ্রেন্ডকে লং টাইমের জন্য দেই নাই। এইখানে আপনি লং টাইম বলতে বোঝাইতে পারেন একদিনের বেশি যে কোনো সময়। যদিও আমার কাছ থেকে অর্ধেক বেলা বা 1-2 ঘন্টার জন্য বাইক এর আগে ভাই ব্রাদাররা নিছে, বাট সত্যি কথা বলতে যখন যেই বাইকই চালাইছি, শখের বাইক ছিল, বাইকটা যখনই নিয়ে যে অনেক টেনশনে থাকি কীভাবে চালাইতেছে বা ক্র্যাশ করে কিনা, এই টেনশনগুলো মাথায় অবশ্যই থাকে। এটা প্রতিটা বাইকারেরই থাকে হয়তো। তো লাস্ট টাইম আমার সাথে যেটা হইলো, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আমার কাছে বাইকটা চায় 3 দিনের জন্য। তো আমি সম্পর্কের দিক থেকে ও আমার এতটা ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে না করার মতো কোনো ওয়ে নাই, আমি ওকে না করতে পারি নাই। আমি ওকে বাইকটা দিয়ে দিছি, অ্যান্ড বাইকটা দেওয়ার পরে ও বাইকটা নিয়ে ক্র্যাশ করে। অ্যান্ড বাইকটা এমনভাবে ক্র্যাশ হয়েছে, বাইকটাতে প্রায় 28,000 টাকার কাজকর্ম লাগছে। সো বুঝতেই পারতেছেন বাইকের কী হাল হয়েছে। আমার এই ফ্রেন্ডের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, বা কোনো ক্ষোভ থেকে আমি ব্লগটা করতেছি এমনটা না। আমার ওর প্রতি আগে যেরকম ভালোবাসা ছিল এখনও আছে, আগের মতো রেসপেক্ট আছে। একটা ভুল মানুষের থেকে হইতেই পারে, ওর থেকে ও এটা ইচ্ছাকৃতভাবে করে নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না, যে কেউই করতে পারে। ইভেন আমিও আমার ফ্রেন্ডের থেকে বিপদে পড়ে 2-1 দিনের জন্য বাইক নিছি, আমি নিজেও ক্র্যাশ করতে পারতাম। বাট হ্যাঁ, একটা খারাপ লাগা তো আছেই, যে যখন আপনি নিজে একটা বাইক নিয়ে ক্র্যাশ করবেন, একটা অ্যাক্সিডেন্ট করবেন, যত ক্ষয়ক্ষতি হোক না কেন, আফসোসের একটা সীমা আছে, একটা এন্ডিং আছে। আপনার আফসোসটা একটা জায়গায় গিয়ে আটকা থাকবে, যে আপনি যদি ওই ভুলটা না করতেন, আপনি যদি তখন এই পাকনামিটা না করতেন, তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হইতো না, বা এই খামখেয়ালিটা যদি না করতেন, তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হইতো না। বাট যখন আপনার কোনো ফ্রেন্ড আপনার কাছ থেকে বাইকটা নিয়ে ক্র্যাশ করবে, তখন যে আফসোসটা হবে সেটার কোনো সীমা থাকবে না, সেটার কোনো এন্ডিং থাকবে না। আর এটার পেছনে রিজনটা হইলো, আপনার মনে তখন বারবার একটা কথাই আসবে, যে কেন আমি আমার ফ্রেন্ডকে বাইকটা দিছিলাম, আর বাইকটা যদি না দিতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হইতো না। সো এইটা ছাড়া আর কোনো চিন্তা মাথায় আসবে না। সো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি প্যারা দিছে। অ্যান্ড অ্যাট দি সেম টাইম আপনাদেরকে আরও বড় একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বন্ধুত্বর থেকে বাইকটা বেশি না। একটা বাইকের জন্য যেন কখনো বন্ধুত্ব নষ্ট না হয়। এখনকার জামানায় ভালো বন্ধু পাওয়া অনেক বেশি টাফ। একটা ভালো বন্ধু কখনোই হারানোর সুযোগ করে দিবেন না। সো ডিটেলসে কিছু বলতে চাচ্ছি না, অনেক ডিপে চলে গেছি। এখন অনেক ধরনের কমেন্টস আসতে পারে, অনেক ধরনের মিনিং বের হইতে পারে, বাট আমি আসলে কোনো মিনিং বের করে কথাগুলো বলতে চাচ্ছি না, জাস্ট একটু সতর্ক করতে চাইতেছি। অ্যান্ড আমি নিজেও আমার ফ্রেন্ডের থেকে, আমার বড় ভাইয়ের থেকে বাইক ধার নিয়ে চালাইছি। ইভেন লাস্ট কয়েকদিন আগেও এই বাইকটা কেনার আগে একদিন আমার ফ্রেন্ডের বাইক আমার কাছে ছিল। তো আমি যখন অন্য কারো বাইকটা রাইড করি, তখন আমার মাথায় এটাই থাকে যে বাইকটা আমার নিজের না। সো বাইকটাকে আমি নিজের মতো করে চালাইতে পারবো না, মন চাইলেও আর হুট করে টান দিতে পারবো না, মন চাইলেও এটা টেস্ট করলাম ওইটা টেস্ট করলাম, এগুলো সম্ভব না। সো আমি অলওয়েজ ট্রাই করি আমার বাইকটা হইলেই সব ধরনের এক্সপেরিমেন্ট করতে। আর যখন অন্য কারো বাইক রাইড করি, চেষ্টা করি যতটা সম্ভব ধীরে সুস্থে রাইড করার, কোনো রিস্ক না নিতে, কোনো চিপা গ্যাপ হুটহাট না মারতে। এই ব্যাপারগুলো আমার মাথায় থাকে। আর যদি কখনও ভুলবশত কোনো ধরনের, এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই, যদি হয়ে যায়, আমি রেডি থাকি যে আমি সাথে সাথে ওর বাইকটা এই পার্টসগুলো চেঞ্জ করে দিব, বা ওর বাইকটা রিবিল্ড করে দিব। তো আমার কাছ থেকে আপনাদের যেটা শিখার আছে বা জানার আছে এতটুকুই, যে আমি শুধু আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, অন্য কারো বাইক যদি ধার নেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যতটা স্মুথভাবে রাইড করা যায়, যতটা প্রেশার না দিয়ে রাইড করা যায়। অ্যান্ড যত ধরনের এক্সপেরিমেন্ট আছে, উইলি মারা, টপ স্পিড তোলা, বার্ন আউট করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। কারণ বাইকটা আপনার নিজের হলে আপনার কাছে ওই মায়াটা কাজ করবে, বাট যখন আরেকজনের বাইক হবে তখন আপনি ওইটা ফিল করতে পারবেন না। বাইকের কোনো একটা ক্ষতি হইলে সেটা যে কতটুকু কষ্ট দেয়, এইটা একমাত্র যার বাইক সেই ফিল করতে পারে। তো মেইনলি রিজনই ছিল এইটা, বাইকটা ক্র্যাশ করার পরে বাইকে হিউজ পরিমাণ একটা টাকা খরচ হয়েছে। তো আমি চাই নাই এইটা নিয়ে আর ডিটেলসে ভিডিও করতে। আর শেলবির সাথে আমার ছোট্ট একটা ক্লিপ আছে, যেটা কিনা আমার লাস্ট রাইডের। সো চলেন ওই ক্লিপটা একটু দেখে আসি।
তো এই ছিল আজকের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক। অ্যান্ড যারা চ্যানেলটায় নতুন, অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে। যতক্ষণ না পরবর্তী নতুন ভ্লগটা নিয়ে আবার আপনাদের সামনে আসতেছি, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, peace.